সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। মনিরা, আপনাকে স্বাগত। এরপর ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকেও। মনিরা, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি জানেন যে দিনের খবর হচ্ছে ডাকসু। আদালতের রায়ে আমরা মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হতে যাচ্ছে। তো এই অবস্থায় আপনি কিভাবে দেখছেন, আপনাদের পার্টি নাগরিক পার্টি ডাকসু নির্বাচনটাকে কিভাবে দেখছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক যিনি আছেন তাকে শুভেচ্ছা। ডাকসুটা তো আসলে আমাদের যারা যদি বলি যে ছাত্র সংসদ নির্বাচন, এটি তো আসলে আমরা আগে থেকেই জানি যে এটা মানে বাংলাদেশের অনেক ক্ষেত্রে রাজনীতি নির্ধারণ করেছে এবং এই কারণেই এটাকে আসলে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়। তো আমার ব্যক্তিগতভাবে ডাকসুর সাথে একটা খুব অ্যাফিনিটি আছে, সেটা হচ্ছে আমি 2019 সালে কবি সুফিয়া কামাল হল থেকে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। তো সেই জায়গা থেকে ডাকসুর ডাইনামিক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট। ক্যাম্পাসে খুব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব জনপ্রিয় হয়েও ডাকসুর নির্বাচনের ক্ষেত্রে সেই ভোটের হিসেব নিকেশে অনেক সময় অনেক কিছু উল্টে যায়। তো সেই জায়গা থেকে ডাকসু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এখন এই মুহূর্তে ডাকসু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যারা আসলে নতুন একটা প্রজন্ম আমরা পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে, যারা কিন্তু রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং যারা আসলে ডাকসুর ভোটার, আপনি কিন্তু তাদের আসলে তাদের যে চিন্তা ভাবনা, তাদের মনস্তত্ত্ব, এটা কিন্তু বুঝতে হবে যারা আসলে ডাকসু নির্বাচন করছে। তাদের ইগনোর করার সুযোগ নাই। যেমন আমাদের 2019 সালের ডাকসুর বাস্তবতা এবং 2025 সালের ডাকসুর বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের সময় ক্রাইসিস ছিল, আমাদের সময় ডাকসুতে দাঁড়ানোটাই একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। জি, কিন্তু এখন কিন্তু আসলে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই যখন আসলে একটা গণ অভ্যুত্থান হয় একটা দেশে, তখন কিন্তু সকলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে এবং সবাই কিন্তু নিজেদের অধিকার সম্পর্কে, নিজেদের পারিপার্শ্বিক সব বিষয় সম্পর্কে এবং অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের অবস্থান আছে এবং অন্তত সচেতনতা আছে। সেই জায়গা থেকে এবার যারা আসলে ডাকসু নির্বাচনে অংশ নেবে তাদের খুবই ক্রিটিক্যালি এই জিনিসগুলো অ্যাসেস করতে হবে এবং ভোটারদের কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই এবং ভোটারদের মনস্তত্ত্ব পড়তে হবে। কারণ দেখা গেছে যে সবসময়ই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ডাকসুর নেতৃত্ব তারাই হয় যারা আসলে স্টুডেন্টদের সাথে খুব বেশি কানেক্টেড হতে পারে যে তারা আসলে এমন হতে পারে যে জাতীয় রাজনীতিতে অনেকেই আসলে লিডার। আচ্ছা, এখনকার আমি যাদের দেখছি, আমি যদি বলি যে শিবিরের যে প্যানেল, সেখানে সাদিক কায়েম আছে, তারপরে বাকচাষের প্যানেলে আছে কাদের, তারপরে উমামা ফাতেমা আছে একটা স্বতন্ত্র প্যানেল থেকে, এবং যারাই আসলে কম্পিট করছে তারা কিন্তু আসলে ন্যাশনাল লিডার হয়ে উঠেছে। তারা ছাত্র নেতৃত্বের আগে যখন ন্যাশনাল লিডার হয়ে তাদের এক্সপোজারটা দেখিয়েছে। সুতরাং এইখানে একটা চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা তাদের কিভাবে পারসিভ করবে, তাদের আসলে ন্যাশনাল যে এক্সপোজার সেটাকে তারা অ্যাকনলেজ করবে, নাকি ছাত্ররা আসলে চায় যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবে বা আমাদের জন্য কি করবে। তারা আসলে যতটা কানেক্টেড ফিল করতে পারবে যে নেতৃত্বের সাথে, তারা কিন্তু ভোটটা তাকেই দিবে। এবং এই ভোটের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তারা মুখে মুখে অনেক কিছু বলতে পারে, অনেক প্রশংসা করতে পারে অনেকের, কিন্তু ভোটটা কিন্তু সে তাকেই দিবে যাকে তার মনে হবে সে আমার জন্য কাজ করবে। ছাত্র সংগঠন মুখ্য না, না, একদমই না। কারণ এবার আমি দেখলাম যে অনেক স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, স্বতন্ত্রভাবে নিজের চিন্তা ভাবনাগুলো যখন শেয়ার করছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। স্টুডেন্টদের দেখবেন তাদের প্রতি কিন্তু এক ধরনের অ্যাফেকশন, বা তারা বলছে যে তাহলে আমরা এনাকে বিবেচনা করতে পারি। সুতরাং এই ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ক্রিটিক্যাল হবে। অনেক ধন্যবাদ মনিরা। রাকিব, আপনি কি দেখছেন, শুনলেন তো আপনার কি মনে হয় জাতীয় রাজনীতিতে ডাকসুর একটা বিশেষ ভূমিকা থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচককে শুভেচ্ছা জানাই, দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের ইতিহাসে ডাকসুর সবচেয়ে ডাইনামিক ইলেকশন ছিল 90 ইলেকশনটা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে যে ডাকসু ইলেকশনে তখনকার সময়ে পরবর্তী বিএনপি সরকার গঠন করে, কিন্তু অনেকের ধারণা ছিল যে বিএনপি ইলেকশনে জিততে পারবে না, যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছিল তখন। কিন্তু তখন ডাকসু ইলেকশন কিন্তু পুরা দেশের মানচিত্রটা বদলে দেয়, ইলেকশন ডেমোগ্রাফিক্যাল সিনারিওটা চেঞ্জ করে দেয়। আপনার মনে আছে নিশ্চয়ই, তখন আমার জন্ম হয় নাই, বাট আমি হিস্ট্রি থেকে যতটুকু জানি সেটা হচ্ছে কি আপনার
তখন ডাকসু বিপি ক্যান্ডিডেট জনাব আমানুল্লাহ আমানের একক নেতৃত্বে তিনি বিপি নির্বাচিত হন। পরবর্তীতে এটার ইম্প্যাক্টটা কতটা ছিল আমি একটু গুরুত্বটা বোঝানোর জন্য এক্সাম্পলটা টানলাম। সেটা হচ্ছে পরবর্তী জাতীয় ইলেকশনে তিনি 1991 ইলেকশনে তিনি 97,000 ভোট পেয়েছিলেন, বাংলাদেশে সবার চেয়ে বেশি। দলের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনি পেয়েছিলেন 30,000 ভোট। তো সুতরাং ডাকসু ইলেকশনের একটা চাঞ্চল্যকর সৃষ্টি রয়েছে এবং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, এটা একটা ইমপ্লিকেশনের জায়গাও রয়েছে, এটা একটা ইফেক্টের জায়গা রয়েছে। আর ওই মনির আপা যেটা বলছিলেন, যেহেতু এখানকার এবারে গণ অভ্যুত্থানে অনেক ফ্রন্ট লাইনের সামনের সারির অনেক নেতৃত্ব তারা রয়েছে এবং তারা এখানেও ফাইট করছে। তো সুতরাং মানুষের কিন্তু একটা এক্সপেকটেশন রয়েছে এবং যেহেতু দীর্ঘদিন থেকে আমরা মানে ভোটের বাইরে একটা সংস্কৃতির মধ্যে রয়েছিলাম, সুতরাং মানুষের কিন্তু একটা আগ্রহের জায়গা রয়েছে নিশ্চয়ই। আর আরেকটা জিনিস মানুষ বলছে যে ডাকসু ইলেকশন এটাকে আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল থেকে ডাকসুটাকে অনেক ওভার হাইপ করা হচ্ছে। ধরুন কিন্তু ডাকসু কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস না। বাংলাদেশের স্বাধীনতার পরে মাত্র 6 বার বা 7 বার ডাকসু ইলেকশন হয়েছে, 91 পরে 19 হয়েছে, 28 বছর ডাকসু ইলেকশন হয়নি। আর এই মুহূর্তে আসলে আমাদের গত 1 বছর পরও আমরা একটা বিশ্ববিদ্যালয়ে যে সিনারিও থাকা দরকার বা একটা বিশ্ববিদ্যালয়কে আমরা যেভাবে চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটির বয়স এখন 105 বছর। তো একটা ইউনিভার্সিটির যে ধরনের চাহিদা, যে ধরনের ডিমান্ড, যে ধরনের যোগান থাকা দরকার, সেটা কিন্তু এখন অনুপস্থিত। আপনি যদি দেখেন একটা ইউনিভার্সিটির এই যে সবাই কিন্তু একটা কথা বারবার বলছে যে আমরা শিক্ষার্থীদের অধিকারের জন্য আদায় করব, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুব্যবস্থা পড়াশোনা পরিবেশ জন্য আদায় করবে। এখন আপনি দেখেন একটা ইউনিভার্সিটির যদি ক্যান্টিন ঠিকভাবে না থাকে, আবাসন প্রকল্প ঠিকভাবে না থাকে, বাজেট কীভাবে অ্যাপ্লিকেশন হয় সেটা ঠিক না থাকে, গবেষণার স্পেকুলেশনটা ঠিক না থাকে, তার মানে আপনার বুঝতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ের অর্গানগুলোটা ফাংশন করতেছে না। তো সুতরাং আমাদের সেই জায়গাটাকেও জোর দেওয়া উচিত এবং আমরা ধীরে ধীরে চাই আমাদের যে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন, আমরা মনে করি যে আমাদের, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে আমাদের দেশে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি বেকার এবং এই মুহূর্তে বাংলাদেশে বেকার তৈরি কারখানা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো ইটসেলফ এটা একটা বেকার তৈরি কারখানা। সুতরাং আমাদের ছাত্রবান্ধব রাজনীতিটাকে কতটুকু সাস্টেনেবল করা যায়, কতটুকু কর্মমুখী করা যায়, এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে আমরা সেই লেভেলে জায়গায় পৌঁছাতে চাই। তো সেটা আমি আশা করবো যে অনেক ইশতেহার দিয়েছে, তাদের নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে, তা আমি আশা করবো যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সরকার সেটা তো সদয় দৃষ্টি দিবে এবং একই সাথে আমাদের ইউনিভার্সিটির যে একটা আরেকটা বাজার রাজনীতি হচ্ছে শিক্ষক রাজনীতি, এবং শিক্ষক রাজনীতিটা অনেক ক্ষেত্রে হচ্ছে কি, ধরুন আমরা যদি আবরার হত্যাকাণ্ড বলি, আরও অনেক ঘটনা, হাসিনার আমলে অনেক ঘটনা ঘটেছে এরকম কিছু। তো আমরা মনে করি যে এই জিনিসগুলো থেকে শক্তি থেকে চেষ্টা থেকে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমরা মনে করি এই ডাকসু পরবর্তী সময় আমাদের পরবর্তী গণতন্ত্র উত্তরণের যাত্রার পথে যে রাজনীতি হবে সেটা আসলে শিক্ষাবান্ধব রাজনীতি হবে এবং আমাদের কর্মমুখী রাজনীতি হবে, যেটা আমাদের ন্যাশনাল রাজনীতির জন্য একটা সাস্টেনেবল প্রসেসের দিকে আনবে। ছাত্রবান্ধব রাজনীতিটা কি? ছাত্রবান্ধব রাজনীতি বলতে আমি এটাই বোঝাচ্ছি, দেখুন আমাদের ছাত্ররা আমাদের যে পলিটিক্যাল পার্টির যে সিস্টার অর্গানাইজেশনগুলো রাখে, প্রত্যেকটা পার্টি এটা রাখে তার অভিযোগ একটা ফোর্স মাঠে রাখার জন্য। তো ছাত্রবান্ধব রাজনীতি হচ্ছে কি, প্রত্যেকটি শিক্ষার্থীর কথা চিন্তা করবে। একটা পলিটিক্যাল পার্টি যখন গভর্নমেন্টে থাকে তখন তার দায়িত্ব শুধুমাত্র তার লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের জন্য না, ইন জেনারেল সবার জন্য। তা আমাদের ছাত্র রাজনীতি এরকম হওয়া উচিত, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য সম অধিকার নিশ্চিত করা, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য সমান স্পেস তৈরি করা, এবং সেটা যেমন রাষ্ট্রের জন্য দায়িত্ব, ইউনিভার্সিটির জন্য দায়িত্ব, পলিটিক্যাল পার্টিগুলো সেদিকে নজর দেওয়া উচিত। সে কারণে আমি বললাম ছাত্রবান্ধব রাজনীতি হওয়া উচিত। অনেক ধন্যবাদ। মনিরা, এই মুহূর্তে যখন নির্বাচন হচ্ছে তখন জাতীয় নির্বাচনেরও কিন্তু একটা আলাপ আলোচনা চলছে এবং এটা মোটামুটি তারিখ তো নির্ধারণ হয়েই গেছে প্রায়। তো সেই অবস্থায় রাজনীতি, একদিকে মাঠের রাজনীতি, ওইদিকে ডাকসুর রাজনীতি, এই দুইটাকে আপনি যদি কম্পারিজন করেন কিভাবে দেখছেন? দেখেন, যেটা আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে ডাকসু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, সেটা হচ্ছে ডাকসুর নেতৃত্ব কিন্তু আসলে মাঠের যে জাতীয় রাজনীতি বা জাতীয় নির্বাচন, ডাকসু নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচনকে খানিকটা মানে এটার প্রভাবক হিসেবে কাজ করবে। কারণ যে নেতৃত্বটা বের হবে তারাও কিন্তু আসলে কথা বলবে দেশ নিয়ে, তারা রাজনীতি নিয়ে কথা বলবে, কেমন রাজনীতি তারা দেখতে চায়। সুতরাং এই জায়গায় এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যদি বলি যে মাঠের যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা যেরকম মানে আন্তঃকন্দল দেখছি সেটা তো আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনটাও যে আসলে ঠিকঠাক হবে এই নিয়েও কিন্তু একটা শঙ্কার মধ্যে আমরা এতদিন ছিলাম। যদিও আজকে সংখ্যা কেটেছে, কিন্তু আসলে সেই ভোট কেন্দ্রগুলোতে কিভাবে করে আসলে মানে ভোটগুলো আয়োজন হবে এবং শিক্ষার্থীরা আসলে সেটা কিভাবে করে তারা মানে ঠিকঠাক যদি ভোট দিতে পারে, কারণ বেশ কিছু কিন্তু ভোট কেন্দ্র নিয়ে বেশ অস্বস্তির মধ্যে যারা
প্রার্থী তারা কিন্তু আছেন, কারণ দেখা গেছে যে ভোটের মানে 3টা হল হয়তো একটা দেখা গেছে কার্জন হলে ভোট দিবে, সুতরাং সেখানে তারা ভোট দিতে পারবে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এই বিবেচনাগুলো কিন্তু আমার মনে হয় এখনো আন্ডার কনসিডারেশন, এবং যারা আসলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবছে। এবং আমি জাতীয় রাজনীতির কথা যদি বলি, সেটা হচ্ছে অনেক রাজনৈতিক দল আমি বলতে পারি, এবং বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু ডাকসুর দিকে তাকিয়ে আছে, কারণ ডাকসু নেতৃত্বের উপরে অনেক বিষয় ডিপেন্ড করবে। এবং যেটা যদি বলি প্যানেল ভিত্তিক যারা বিভিন্ন রাজনৈতিক দলের যদি বলি লেজুর বলেন আর যাই বলেন, সেটা তাদের যে ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু আসলে এই বিষয়গুলোতে তারাও কিন্তু প্রভাবিত। কারণ একটা ডাকসু নির্বাচনের যে নেতৃত্ব আমি যদি বলি যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, এবং এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে, যেমন ডাকসুর পরে জাকসু হবে, তারপর রাকসু হবে, সুতরাং পুরো বাংলাদেশের যে একটা চেইন ছাত্র সংসদ নির্বাচনের সেটাকে ইনাবল করবে। সুতরাং ডাকসু নির্বাচনের উপরে যেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচনের বিষয়টা মানে প্রভাবক হিসেবে কাজ করবে, সেরকম জাতীয় রাজনীতিতে এটার একটা প্রভাব আছে। কেউ কেউ বলছেন যে দলীয় রাজনীতির বাইরে ডাকসুকে রাখা উচিত, তো আপনি কি মনে করেন সাধারণ ছাত্রদের মধ্যে সাধারণ ছাত্ররা কিভাবে ভাবছে? আপনি তো ওদের সাথে যোগাযোগ আছে। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে দলীয় রাজনীতির বাইরে, যেটা ভাই বললেন, ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্রদের জন্য রাজনীতি। সুতরাং এই জায়গায় স্বাভাবিকভাবেই ছাত্ররা যেই বিষয় নিয়ে কথা বলা উচিত, দেখেন আমাদের খুব কম রিসোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যা পড়াশোনা করেছি, আমাদের খাবারের মান ভালো না, আমাদের পড়াশোনার ঠিকঠাক জায়গা নাই, আমরা অন্তত মানে খাবার পানির মানে সুপেয় পানির যেখানে সুবিধা নাই সেই জায়গাতে, এবং আপনারা যদি ছেলেদের হলগুলোতে দেখেন সেখানে তো সংকট আরো বেশি। দেখা গেছে যে ছাদটাও ঠিক নাই, যেটা মাথায় পড়ে অনেকে আহত হয়েছে। সুতরাং এত সমস্যা, আমার মনে হয় যে যারা আসলে ডাকসু নেতৃত্বে আসবেন বা যারা প্রার্থী হিসেবে নিজেদের যোগ্য মনে করছেন, তাদের অনেক বেশি বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড হতে হবে, এবং তাদের এই ছাত্রদের সমস্যা সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে এগোতে হবে। না হলে সত্যিকার অর্থে দেখেন এই মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে আসলে ছাত্র রাজনীতিটা দেওয়া উচিত এই সময় অন্তত। এটা আমাদের জন্য একটা সুযোগ, পরিবর্তনের যে সুযোগ, সেটা হচ্ছে আপনি যে লেজুর বৃত্তি যদি এখন পর্যন্ত রাখেন, তাহলে যেটা হবে ছাত্ররা তো ছাত্রদের সমস্যা সমাধানের রাজনীতি করবে না, তারা দলীয় এজেন্ডা নিয়ে, আমরা এর আগেও দেখেছি গত 17 বছরের সংস্কৃতি তাই বলে, কোথায় কোন ফোরামে কোন রাজনৈতিক দলের অন্য একটা প্রতিপক্ষের যে রাজনীতি ব্যক্তিত্ব, তাকে বয়কট করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এটা তো আসলে কোনো রাজনৈতিক সংস্কৃতি হইতে পারে না। তো বাংলাদেশে আসলে সেই সুযোগটা এসছে যে দলীয় রাজনীতির বাইরে ছাত্র রাজনীতিটাকে আসলে প্রতিষ্ঠা করা, এটাই সুযোগ। এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমি যেই বিষয়গুলো যখন আমি আলোচনা করছি বিভিন্ন জায়গায়, তখন আমি যেটা বুঝতে পারছি তাদের মধ্যে কিন্তু এই ফোবিয়াটা আছে। তারা দীর্ঘদিন দেখেছে যে ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতির নামে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। সুতরাং তাদের আমাদের প্যানেল তো বাকছাস মানে আমাদের সমর্থিত প্যানেল না, মানে বাকছাস তো ইন্ডিপেন্ডেন্ট প্যানেল অবশ্যই। কারণ আপনাদের উপদেষ্টা তো পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানালো। দেখেন এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি ধরেছেন। দেখেন এখন আপনারা যেভাবে করে আসলে এটা পোট্রে করেন, সেটা হলো স্বাভাবিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেরকম আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তারপরে আমরা একসাথে আন্দোলন করেছি, নাহিদ ইসলাম যেরকম উপদেষ্টা ছিলেন, কিন্তু সে তো আমার সহযোদ্ধা বটে। এখানে বাকের, কাদের, তার উমামা, এরা সবাই কিন্তু আমাদের সহযোদ্ধা। এখন যখন আমরা একজনের নেতৃত্বকে যখন আমরা যদি বলি যে সেটাকে আমরা অ্যাম্পলিফাই করব, সেই নেতৃত্বকে আমরা সাপোর্ট করব, তখন কিন্তু যদি সমর্থিত হয়ে যায়, তাহলে তো এটা আমরা ঘোষণা দিয়ে, এনসিপি তো ঘোষণা দেয় নাই যে বাকসাসের প্যানেলকে তারা, তাহলে মাহিন সরকার যে গেল তাকে আপনারা কেন মাহিন সরকার তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলীয় না, সে এটা তো অবশ্যই। দেখেন আপনি একটা দল করবেন, দলে আপনি যদি এইটুকু না বলেন যে আপনি একটা রাজনৈতিক, দেখেন এটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আপনার মধ্যে এইটুকু যদি মিনিমাম সেন্স না থাকে যে আমি জাতীয় রাজনীতি করব নাকি আমি ছাত্র রাজনীতি করব,
এই এই ডিফারেন্সটা তো আসলে সাধারণ শিক্ষার্থীদের ভালো বার্তা দেয় না। এবং এরকম নেতৃত্ব তারা, হ্যাঁ আমি শেষ করি দেখেন যে মাহিন সরকার আসলে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এটা তো কোনো অসুবিধা নাই, পারবে, অবশ্যই পারবে, কিন্তু সে যখন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে এবং আমরা যখন বলছি যে আমরা আসলে কাউকে সাপোর্ট দিব না, সেখানে মাহিন সরকার যদি যেতে চায়, সে যদি ভিপি হিসেবে নিজেকে নির্বাচিত প্রার্থী হিসেবে মনে করে, সেটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তার তো আসলে দলীয় ফোরামে সেটা জানাতে হবে এবং জানিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে তার আসলে পদত্যাগ করতে হবে, কিন্তু সে সেই প্রসেসের মধ্যে যায়নি। এটা তো আসল সত্যিকার অর্থে তো সে দলীয় ফোরামে কথা বলেনি। হ্যাঁ, তো সুতরাং প্রত্যেকটা বিষয়েরই একটা প্রসেস আছে এবং আমরা কোনোভাবেই জাতীয় রাজনীতি, যেটা আমি এতক্ষণ বললাম, দলীয় রাজনীতির জায়গায় থাকবে এবং ছাত্ররা যারা কাজ করবে তাদের অবশ্যই ছাত্রমুখী রাজনীতি করতে হবে। এবং ছাত্র সংসদ, যেহেতু আমি ছাত্র সংসদ থেকে এসেছি, সুতরাং আমার অন্তত আশা থাকবে যে যারা আসলে বাকছাস থেকেও দাঁড়িয়েছে অথবা অন্যান্য স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা কিন্তু এই রাজনীতিটাই করবে। অনেক ধন্যবাদ। ছাত্র রাজনীতির নতুন যে নীতিমালা হওয়া দরকার ছিল সেটা তো হইল না। সেটা তো আমিও ওনাকে এই কারণে প্রশ্নগুলো করলাম। যাই হোক, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে আমরা যেটা বললাম যে সেটা হচ্ছে কি, আমরা পুরা সংবিধান চেঞ্জ করতে চাই, বিশেষ করে ওনারা নতুন সংবিধান লিখতে বলেন, আমরা পুরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথাটা, এই টার্মটা ওনারা ইউজ করেন। তো আমরা প্রত্যেকটা জায়গায় একটা নতুনত্ব দেখতে চাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি বললাম না আগের পার্টে আপনাকে বললাম যে একটা ইউনিভার্সিটি যখন ক্যান্টিন থাকবে না, খাওয়ার থাকবে না, তারপর হচ্ছে ছাদ ভেঙে পড়বে, এটা তাহলে বিশেষ করে পড়াশোনার দায়িত্ব। আর একটা বিষয় হচ্ছে, ধরুন যিনি ছাত্র সংসদের বিপি হবেন, জিএস হবেন, এজিএস হবেন, তারা কিন্তু মন্ত্রী না, তাদের কাছে কিন্তু আপনার টাকা দিবেন না, ফান্ড দিবেন না, তাদের কাজটা কি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে বাধ্য করা, চাপ করা। এখন প্রশাসনে যদি দুর্বল থাকে, প্রশাসনের জায়গা গোড়ায় যদি আপনি ঠিক না রাখেন, গাছের গোড়া যদি ঠিক না রাখেন, উপরে তো ফল আপনি আশা করতে পারেন না। তা আমাদের মনে করছি ধরুন পুরো সিস্টেমটাই আমাদের পরিবর্তন করা উচিত এবং আমাদের শিক্ষাঙ্গনে যে পরিবেশ, সেটা পরিবর্তনটা কিভাবে হতে পারে? সেটা পরিবর্তনটা হওয়া উচিত হচ্ছে কি আমাদের রাজনীতি সদিচ্ছা এবং হচ্ছে কি পলিটিক্যাল কনসিয়াসনেসের মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন আমরা গত 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের প্রত্যেকের মধ্যে একটা রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে কি সেটা আমাদের দেশের জন্য যেমন ভালো, স্টুডেন্টদের জন্য ভালো, এবং আমাদের যেরকম স্টুডেন্টরা খুব সচেতন হয়েছে, আগামীতেও আমাদের কোনো গভর্নমেন্ট যদি ফেল করে বা তারা যদি কোনো রকম হাসিনা স্টাইলের দেশ চালাতে চায় বা বিপথে যায়, কুপথে যায়, তখন এরকম একটা গণ আন্দোলন, গণ বিপ্লব হতে পারে। এটা কিন্তু একটা বার্তা, এটা আমরা খুব পজিটিভলি দেখি। কিন্তু আমাদের ছাত্র রাজনীতির পরিবেশ কিংবা শিক্ষাঙ্গনে যে পরিবেশটা থাকা উচিত, শিক্ষাঙ্গনে যে বেসিক কাঠামো থাকা উচিত, সেই বেসিক কাঠামোগুলোতে কিন্তু আমাদের সরকারের নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমাদের একটা ওয়েলফেয়ার রাষ্ট্র যেটা আমরা চাই, শিক্ষা, স্বাস্থ্য, সিকিউরিটি। তো এখন এই শিক্ষা স্বাস্থ্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের দেখবেন আমাদের জিডিপি, স্বাস্থ্যের জিডিপি, শিক্ষা জিডিপি কিন্তু খুবই কম। তো আমাদের সরকারের মূল বাজেটের জায়গায় কিন্তু এগুলোতে ফোকাস দেওয়া উচিত। তো এগুলোর জন্য আমাদের এই সরকারের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, পরবর্তী যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার আসবে, তাদেরকে আমরা এটার বাধ্যতার মুখোমুখি করা উচিত। এবং আস্তে আস্তে ধরুন আমরা যদি এই জিনিসগুলোকে একটা স্ট্রিক্ট একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যেটা দিন দিন ডে বাই ডে এটা খুব ইম্প্রুভমেন্ট হবে। কারণ এটা যদি ইম্প্রুভমেন্ট না করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনি বেকারত্ব ঠেকাইতে পারবেন না, আপনি এখানে অপসংস্কৃতি ঠেকাতে পারবেন না, এবং শিক্ষাঙ্গন পরিস্থিতিগুলোকে, যেমন আপনি চিটাং ইউনিভার্সিটি যে ঘটনা ঘটলো, ক্যাম্পাসগুলোকে একেবারে দাহমুক্ত আপনি করতে পারবেন না। তো সুতরাং আমরা মনে করি যে, কারণ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আন্দোলনে, ডাকসু যদি রাজনীতির গুটি হিসেবে ব্যবহৃত হয়, তাইলে আপনি কি করে আপনারা যেটা বলছেন সেটা সম্ভব না। এই কারণে তো আমরা আমাদের মূল ফোকাসের জায়গা হচ্ছে কি রাষ্ট্রের ব্যাপারটা হচ্ছে কি, ডাকসু বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমটাকে শক্তিশালী করা উচিত। বিশ্ববিদ্যালয়ের একটা অটোনমাস বডি, সে অটোনমাস বোর্ডে তো ফাংশনিং করে না। আপনি দেখেন সেখানে শিক্ষকদের মধ্যে রাজনীতি দেখে, যেখানে শিক্ষকদের মধ্যে রাজনীতি, প্রশাসনের মধ্যে রাজনীতি, সেখানে আপনি ছাত্রদের মধ্যে রাজনীতি কীভাবে দূর করবেন? আমার কথা হচ্ছে মূল জায়গাটা আপনাকে হিট করতে হবে। তো সেই জায়গাটা তো হিট করার ছাত্ররা পারবে না, সেটা সরকার পারবে। যে দেশ চালায় সে সরকার পারবে। তো গত 1 বছরে তো আমাদের সরকার সেটা করতে পারতো, সেটা তো সরকার করে নাই। আপনার শিক্ষাঙ্গনগুলোকে এখনো কি শিক্ষকদেরকে রাজনীতি মুক্ত করতে পারছে? শিক্ষকদের তো এখানে রাজনীতি করা আমি কোনো দরকারই মনে করি না। একটা অটোনমাস বডি, তারা অটোনমাস বডিতে যদি আপনি সেখানে যদি শিক্ষাঙ্গন পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে তো ছাত্র রাজনীতি যত কিছুই বলুন না কেন, এটা ঘুরে ফিরে এক জিনিসই থেকে যাবে। 2 দিন পরে আমি রক্ত দেওয়া লাগবে, 3 দিন পরে আবার আবরার ফাহাদের মতো ঘটনা ঘটবে। ওই আরো অনেক ঘটনা ঘটছে আমাদের গত 15-20 বছর ইতিহাসে, 50 বছরে। তা আমরা মনে করি যে মূল জায়গাগুলোতে হিট করা উচিত। আর ডাকসু একটা ভাইব তৈরি করছে, নিশ্চয়ই এটা জাতীয় ইলেকশন একটা প্রভাব ফেলবে। কারণ আমি আগেই বলেছি, আমরা যেদিন একটা ইলেকশনের বাইরে একটা সংস্কৃতির মধ্যে রয়েছে, তো সেটা মোটা দাগে আমাদের মূল ফোকাসের জায়গাটা যেন হারিয়ে না, যে আমার মূল মেসেজটা হচ্ছে সেটা। তাসনিমা আফরোজ বোধহয় একটা কথা বলেছেন যে নারী প্রার্থীদের কোনো পরিবেশ নাই, এটা বলতে কি বুঝাতে চাইলেন তিনি? দেখেন, এখানে আসলে মোটা দাগে যদি আমি বলি, সেটা হচ্ছে নারীরা যখন আসলে একটা লিডারশিপে আসে, সেই ক্ষেত্রে কিন্তু সামাজিকভাবেও যদি বলি, তাদের কিন্তু এক ধরনের ব্যাশিংয়ের শিকার হতে হয়। আপনি দেখবেন যে
একজন নারী শিক্ষার্থী অথবা নারী রাজনীতিবিদ যখন আসলে রাজনীতির কথা চিন্তা করে, তখন সেটা ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি হোক, সেখানে খুব সহজ ব্যাপার হচ্ছে তার চারিত্রিক বিষয়টা সামনে আনা। আপনি পুরুষের ক্ষেত্রে দেখবেন যে আর্থিক কেলেঙ্কারি এই কথা বললে এটা খুব সহজে জায়েজ হয়ে যায়, এবং নারীদের ক্ষেত্রে দেখবেন যে এই চারিত্রিক একটা নেগেটিভ কথা বলে দিলে সেটা খুব জায়েজ হয়ে যায়, এবং এটা আসলে আমরা সামাজিকভাবে আমরা খুব সহজে পারসিভ করি, সহজে বিশ্বাস করতে চাই। তো সেই ক্ষেত্রে এই যেই নারী শিক্ষার্থীরা আসলে সামনে আসতে চাচ্ছেন, এটা আসলে এর আগেও ছিল, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে এবং ডাকসু যেহেতু এখন একটা হাইপড বিষয়, তো এই কারণে এই বিষয়গুলো আরও সামনে আসছে। সুতরাং তাদের নানানভাবে আসলে কটূক্তি করা এবং তাদের বিষয়ে একটা নেগেটিভ প্রচারণা করা, এই বিষয়গুলো তো আসলে আছে ক্যাম্পাসে। সুতরাং এই মানে যাত্রাটা খুব সহজ না নারী শিক্ষার্থীদের জন্য। একজন যদি পুরুষ শিক্ষার্থী, তিনি ডাকসু প্রার্থী হিসেবে নিজেদের যেভাবে করে আসলে প্রচারণা করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, একজন নারী হিসেবে স্বাভাবিকভাবে সেই বিষয়গুলো খুব কঠিন। একজন ভোটার ভোট দিতে যাওয়ার সময় সে কোন জিনিসটা সে বিবেচনায় নিয়ে ভোট দিবে? এটি আসলে দুই রকম। সেটা হচ্ছে হলের ভোটার যদি হয়, মানে হলের ক্ষেত্রে, হল সংসদের ক্ষেত্রে এক ধরনের বিষয় থাকে যে তারা আসলে পুরো হলের মানে হলে যখন প্রচারণা হয় তখন কিন্তু তারা আসলে সিলেক্ট করে এইভাবে যে আমার হলের ওয়েলফেয়ারের জন্য কে আসলে সবচেয়ে বেশি সরব ছিল এতদিন, কে সবচেয়ে বেশি, কাকে দিয়ে আসলে আমি প্রশাসনকে চাপ দিয়ে এই কাজটা করাই নিতে পারবো। তো সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের একটা প্রবণতা থাকে। সেটা কিন্তু আবার আমি যদি বলি সেন্ট্রালের ক্ষেত্রে সেই প্রবণতা থাকে না, এবং হলের ক্ষেত্রে এরকম একটা প্রবণতা থাকে সাধারণ শিক্ষার্থীদের। অনেকেই আছে যে আসলে জাতীয় রাজনীতিতে বেশি, জাতীয় রাজনীতিমুখী বেশি, বা হয়তো দেখা গেছে যে নিজের হল বাদ দিয়ে, হলের সমস্যা সমাধান বাদ দিয়ে ক্যাম্পাসের সমস্যা সমাধান অথবা জাতীয় রাজনীতির বিষয়ে বিভিন্ন রকম বক্তব্য প্রদানে অনেকে আগ্রহী। তাদের কিন্তু আসলে এই নির্বাচনে হল সংসদের ক্ষেত্রে তাদের কিন্তু একটা তারা নেতিবাচক ব্যাপারে থাকবে, কারণ হলের শিক্ষার্থীরা সবসময় চেষ্টা করে যে আমার হলের আমার যা আসলে আমার যেই কাজগুলো আসলে দরকার করা, সেই কাজগুলো এই মানুষটাকে দিয়ে হবে কিনা, আমার লিডারকে দিয়ে হবে কিনা। এবং শিক্ষকদের সাথে আসলে আমি যদি বলি হলের যারা শিক্ষার্থী তাদের কিন্তু এক ধরনের, প্রশাসন বা শিক্ষক বলেন, এদের কিন্তু এক ধরনের একটা দূরত্ব তৈরি থাকে। কারণ হচ্ছে এইটা কারণ দেখা গেছে যে তারা ঠিক সময়ে সিট পাচ্ছে না, তাদের আসলে যেই বিষয়গুলো পাওয়ার কথা, একটা ঠিক মানসম্মত খাবার পাচ্ছে না, তো তাদের নানান ধরনের আসলে সমস্যা থাকে। এই সমস্যাগুলো আসলে সমাধানের ক্ষেত্রে একজন যে আসলে হল সংসদে সহসভাপতি হবে বা সাধারণ সম্পাদক হবে, তার তো এটা সমাধান করার সুযোগ নেই। তবে প্রশাসনের সাথে ব্রিজ হিসেবে কাজ করার যে সক্ষমতা, সেটা কিন্তু তারা বিচার করবে হল সংসদের ক্ষেত্রে। এবং আমি যদি বলি সেন্ট্রালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ডাকসু যে নেতৃত্ব তৈরি করবে, সেখানে কিন্তু এই যে ভাই যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন, সেটা হচ্ছে যে আমাদের তো আসলে বেকারত্ব অনেক বেশি। আমরা দেখেছি যে একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে যাচ্ছে যার মূল আন্দোলনটি ছিল চাকরির জন্য আন্দোলন। সুতরাং বেকারত্ব নিয়ে যারা আসলে সবচেয়ে সুন্দর, যাদের ইশতেহার সবচেয়ে সুন্দর কথাটি বলবে, উদ্যোক্তা তৈরির জন্য যত ধরনের সাপোর্টিভ কম্পোনেন্ট তৈরি করতে পারবে এবং যারা এই বিষয়গুলোতে সরব থাকবে, এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, এখন কিন্তু ঘরে বসে আয় করার অনেক সুযোগ আছে। তো সেই ধরনের বিষয়গুলো নিয়ে ট্রেনিং এবং জব মানে ক্যারিয়ার রিলেটেড যারা আসলে বেশি বিষয় আসলে সামনে আনতে পারবে। এবং আরও যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কিন্তু নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আপনি দেখবেন যে তাদের কিন্তু অ্যাসেস করার কোনো সুযোগ কিন্তু আমাদের শিক্ষার্থীদের হাতে নাই, যে আমার কোন শিক্ষক আসলে, হ্যাঁ, তাদের মার্কিং করার সুযোগ নাই, যেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সবসময় থাকে, যে একজন শিক্ষক তার দক্ষতা মানে স্টুডেন্টদের সাথে আসলে তাদের সম্পর্ক, এই বিষয়গুলো অ্যাসেস করার। তো এই জিনিসগুলো আমার মনে হয় ক্রিটিক্যালি যারা ভাববে, এবং ছাত্রদের কিন্তু এই বিষয়গুলো কনসার্ন, এবং নানানভাবে আসলে তাদের শিক্ষা পাঠ্যক্রমের সাথে জড়িত এমন অনেক সমস্যা আছে ছোট ছোট, যেগুলো আসলে খুব সহজেই সমাধান করা যায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ব্রিজ হিসেবে কাজ করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মনে হয় মানে বিশ্ববিদ্যালয়ে যতদিন পড়ি তার সবচেয়ে বেশি সময় খরচ করি রেজিস্টার্ড বিল্ডিংয়ে, যেখানে আসলে নানান ধরনের, আপনি ব্যাংকে যে এই টাকা জমা দিতে হবে, তারপর নানান ধরনের কাগজপত্র জমা দিতে হবে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করা। এই বিষয়টি কিন্তু ডিজিটালাইজড করা, এই ইশতেহারে যারা আসলে এই ধরনের জিনিসগুলো আনবে, যেটা আসলে সাধারণ শিক্ষার্থীদের একেবারে ডে টু ডে লাইফে
যেগুলো এফেক্ট করে, সেই ইশতেহারে যারা এই সব আনতে পারবে তাদের কিন্তু অনেক গুরুত্ব বেড়ে যাবে, সে স্বতন্ত্রই হোক অথবা কোনো দলের থেকেই আসলে। অনেক ধন্যবাদ। রাকিব, কেমন ডাকসু চাই? আচ্ছা, কেমন ডাকসু চাই, আসলে আমরা বারবারই বলছি ডাকসুটা হওয়া উচিত শিক্ষার্থী বান্ধব। ডাকসুটা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থী বান্ধব, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, যেহেতু ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আমরা মনে করি যে তারা সমাজ নিয়ে ভাববে, দেশ নিয়ে ভাববে, এবং বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বাংলাদেশের চাকরির ক্ষেত্রে বলেন, সব জায়গাতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তো এটা কিন্তু একটা, আমি মনে করি যে এটা একটা ইন্টার্নশিপ প্রসেস, রাজনীতির জন্য একটা ইন্টার্নশিপ প্রসেস। এবং আমরা অতীতেও অনেক জাতীয় রাজনীতিবিদ আমরা দেখেছি, এমপি, মন্ত্রী, অনেক কিছু আমরা দেখেছি, ডাকসু থেকেও দেখেছি, যদিও ডাকসু খুব লম্বা প্রসেস না। তো সে জায়গা থেকে ধরুন আমরা মনে করি যে এটা যেহেতু ইন্টার্নশিপের যাত্রা, এবং সেখানে যেহেতু আমরা মানে তার চোখে আগামীর বাংলাদেশটা কেমন হওয়া উচিত, এবং তার চোখে বাংলাদেশের ওই আপু যেটা বললো যে ব্যুরোক্রেসিক ঝামেলাগুলা, প্রশাসনিক যে উনি আমলাতান্ত্রিক জটিলতাগুলো বললো, সেই আমলাতান্ত্রিক জটিলতাগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের প্রতিটি পদে পদে অন্তর্নিহিত। ডিজিটাল বাংলাদেশ মানে ডাকসু চাই। হ্যাঁ, না মানে সেটাই বললাম। কিন্তু এখন হচ্ছে কি, ধরুন আমরাও সেরকম ডাকসু চাই যে ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদের কথা বলবে, এবং তার চেয়ে বড় হচ্ছে একটা নিরাপদ ক্যাম্পাস দেবে। মানে এখানে ধরুন কোনো গার্জিয়ানের, কোনো পিতামাতার সন্তান যাবে না যে আমার ছাত্রকে, আমার ছেলেকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে, না গেলে তাকে পিটাবে, তারপর হচ্ছে কি তাকে বাধ্য করা হবে। মানে আমার কথা হচ্ছে কি, একটা ইউনিভার্সিটিতে 10টা ছেলে মেয়ে 10 রকম হবে। কেউ ধরেন গান বাজনা নিয়ে থাকবে, কেউ পড়াশোনা নিয়ে থাকবে, কেউ রাজনীতি নিয়ে থাকবে, কিন্তু আমার মোট কথা হচ্ছে কি, যে যেটা করতে চায় তাকে সেই ফ্রিডমটা থাকতে হবে। মানে ইউনিভার্সিটির দায়িত্ব হচ্ছে সেটা, পড়াশোনার দায়িত্ব সেটা। এবং আমরা এই ডাকসুটা দেখতে চাই সেখানে হচ্ছে কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ। কারণ প্রত্যেকেই ধরুন আমরা যখন যারা ক্লাস 9 থেকে সায়েন্স নেয়, প্রত্যেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় না, তাই না? তো এখন আবার ঢাকা ইউনিভার্সিটিতেও এখানে কেউ টিচার হবে, কারণ টিচার হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ ব্যাংকার হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ আমলা হবে, কেউ থিঙ্ক ট্যাঙ্কার হবে, কেউ পলিটিক্যাল সায়েন্টিস্ট হবে। তো এক একজনের এক এক রকম যাত্রা এবং এক এক রকমের গন্তব্য এক রকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইউনিভার্সিটি তাকে সেটা ইনশিওর করতে হবে। আর সে বাংলাদেশটা কীরকম দেখতে চায়, তার এরকম ইশতেহার, তার অগ্রযাত্রা, তার রাজনীতি, তার চিন্তা ধারণা, সেটা যেন প্রতিফলিত থাকে। এবং তাহলে কি একটা ক্যাম্পাস গড়ে উঠবে। আমরা যদি ধরেন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে যে ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজের কথা বলি, বড় বড় বিখ্যাত লোকজন সেখান থেকে এভাবে বেড়ে উঠেছে। তো সেই বেড়ে ওঠার পরিবেশটাই আমরা ডাকসুতে চাই, যেটা গত 50 বছর 54 বছরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি উপহার দিতে পারেনি। আর তার চেয়ে বড় কথা, আমি এটা আরও জোর দিতে চাই, শিক্ষার্থীরা যেহেতু ডাকসু ইলেকশনকে প্রতিনিধিত্ব করবে, জিতে আসার পর তারা অনেক ক্ষমতাবান হবে, আমরা চাই যেন ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনটা যেন খুব শক্তিশালী হয়, এবং সেখানে যেন সরকারি কোনো হস্তক্ষেপ না থাকে, কারণ এটা অটোনমাস বডি। এবং সে জায়গা থেকে ওই আপু যেটা বললো যে শিক্ষার্থীদের কোনো রিমার্ক করার সুযোগ থাকে না। কিন্তু দলীয় লেজুর ভিত্তি থাকলে কিভাবে এই আদর্শ বিশ্ববিদ্যালয় হবে? এখন তাহলে তো এটা হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তো আপনার ডাকসু দিতে কোনো লাভ হবে না। তাহলে আপনি ডাকসু দেন না, যাই না, কোনো তো লাভ নাই। মানে আমার দিন শেষে তো রেজাল্টটা জিরোই থেকে যাচ্ছে। আমার কথা হচ্ছে কি, আমাদের এই মূল জায়গাটা হাত দিতে হবে। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনেক ইউনিভার্সিটির টিচারদের কথা জানি, আমি আমার ব্যাচমেটের কথা জানি। আমার এক ব্যাচমেট ঢাকা ইউনিভার্সিটিতে, সে সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু সে টিচার হতে পারে না। সে আক্ষেপ নিয়ে সে আমেরিকাতে সে পিএইচডি করতে চলে গেছে। সে বলছে সে আর কখনো বাংলাদেশে আসবে না। এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি, যারা বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে এখন ফিরতে চায় না। তো আমাদের একটা শিক্ষার্থীদের পিছনে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, সময় ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এটা একটা কিন্তু মানে ফেলে দেওয়ার বিষয় না। আর আপনি চাইলেই কিন্তু একদিনে এই লেভেলে আপনি গড়ে উঠতে পারবেন না, এটা একটা লম্বা জার্নি। তো সেই জায়গা থেকে যেন আমরা আমাদের রত্নগুলোকে যেন হারিয়ে না ফেলতে হয়। আমাদের অনেক মানুষ কিন্তু বিদেশি নয় কিন্তু চলে যায়, স্টুডেন্টরা চলে যায়, যার কারণ হচ্ছে ধরুন আমরা ইউনিভার্সিটির টিচারগুলোকে আমরা ওই লেভেলের টিচার পাই না। এবং অনেকে আসে, দেখা গেল যে সে একাডেমিকভাবে খুবই সাউন্ড, কিন্তু স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে পারতেছে না। এবং আরও কিছু টিচার দেখি তার সারাক্ষণ তার এজেন্ডায় থাকে, সে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে। তো এই জাতীয় যদি আপনি এই মূল গোড়া জায়গাগুলো যদি সমস্যার সমাধান না করতে পারে, তাহলে আপনি ডাকসু করেন না, যাই করেন না কেন, দিন শেষে তো রেজাল্টটা জিরো। আর আমার কথা হচ্ছে কি, স্টুডেন্টরা যারা নির্বাচিত হয়ে আসবে তারাও যেন সেটাতে হাত দেয়। আমার প্রত্যাশা হচ্ছে, আমার পার্সোনাল প্রত্যাশা সেটা। আমি জানি তারা সেটা করতে পারবে না, কারণ এটা উপর থেকে নির্ধারিত হয়, নিয়ন্ত্রিত হয়। তো সেই নিয়ন্ত্রণের জায়গাটা যেন স্টুডেন্টরা ধর্ম, বর্ণ, গোত্র, প্যানেল নির্বিশেষে যেন তারা এটা নিয়ে সোচ্চার থাকে। এবং স্টুডেন্টরা, আমার মনে করি ধরেন স্টুডেন্টরা যখন এই ধরনের বেসিক রাইটস নিয়ে কথা বলবে, তখন সবার রাইটস নিয়ে কথা বলবে। সে তার প্যানেল নিয়ে কথা বলবে না, সে তার নিজস্ব এলাকাভিত্তিক ছোট ভাইয়ের জন্য কথা বলবে। এটাকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। হ্যাঁ, প্রথম পার্লামেন্টই তো ঠিক নাই। আমি সেটাই তো বললাম, ইউনিভার্সিটির ক্ষেত্রে তাই। আপনার ইউনিভার্সিটি তো রেগুলারলি ফাংশন করতেছে না, তো সেখানে আপনি, আমি তো আগে বললাম, সেটা এমপি মন্ত্রী হচ্ছে না, তার হাতে বাজেট না যে সে চাইলে কালকে একটা ভবন উঠে দিবে। তো সুতরাং সেটা তো প্রশাসন করবে। তাহলে প্রশাসন কেন ক্যান্টিনে বাজে খাবার দিচ্ছে? প্রশাসন যে টাকাটা আসতেছে সে টাকাটা কেন প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না? প্রশাসনের কাছে যে টাকাটা আসছে পিএইচডি ফান্ডের জন্য, সেই পিএইচডি ফান্ডের টাকাটা কেন ডিস্ট্রিবিউট হচ্ছে না? তাহলে সেই সমস্যাগুলি সমাধান না করলে তো পরেগুলো হবে না। আর আমার কথা হচ্ছে কি, যারাই নির্বাচিত হয়ে আসুক, আমি সেই ডাকসুটা দেখতে চাই। প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেকটি প্যানেলের কাছে আমার সে আবদার, সে অনুরোধ, সে আহ্বান, তারা যেন সেটার জন্য কাজ করে।
মনির, আপনি জানেন যেটা আপনি শুরুতেই বলছেন যে প্রথম পার্লামেন্ট আর দ্বিতীয় পার্লামেন্ট, তো দ্বিতীয় পার্লামেন্ট নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, এখন প্রথম পার্লামেন্ট নিয়ে একটু আলোচনা করি। আপনি জানেন যে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করেছেন, পাশাপাশি ওনার একটা শঙ্কাও আছে। তিনি বলছেন ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে এই অবস্থাটা। এইটা কেন? দেখেন, আমিও শুনেছি গতকালকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এই ক্ষেত্রে উনি খুব সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলেছেন এবং আমার কাছে মনে হয়েছে অনেক কথা উনি মনের মধ্যে রেখে বাকিটুকু বলেছেন। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, দেখেন, ভোট নিয়ে আমরা তো আসলে আমরা নির্বাচনহীনতার একটা সংস্কৃতির মধ্যে দিয়ে এত বছর গেছি। যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে মূল সমস্যাটা আসলে কোথায় সেটা আমরা দেখছি কিনা। নির্বাচনে আসলে এই যে আমরা যদি বলি খারাপ ভোট, এই খারাপ নির্বাচন বা খারাপ ভোট এই আয়োজনের সাথে সবচেয়ে ওতপ্রোতভাবে জড়িত কারা? তারা হচ্ছে সরকারি কর্মকর্তা, প্রশাসন। তো আপনি এটা কি দেখাতে পারবেন যে প্রশাসনের কারো এই ভোট চুরি বা ভোট বানচালের জন্য কারোর কোনো শাস্তি হয়েছে? কারোর কিন্তু কোনো শাস্তি হয়নি। কারণ তার মানে প্রশাসন আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে। আসলে ভোটের সাথে আপনি যদি শুধুমাত্র ডিসিরা তো আসলে রিটার্নিং অফিসার, ডিসিরা রিটার্নিং অফিসার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকে, ওখানে প্রিজাইডিং অফিসার থাকে, সহকারী প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং অফিসার থাকে। আপনি সবাইকে একটা খারাপ ভোট হওয়ার জন্য তো আসলে একটা কোঅর্ডিনেটেড একটা টিম লাগে। সুতরাং শুধুমাত্র আপনি 2-1জনকে যদি আপনি করেন, সারা বাংলাদেশে যতগুলো ভোট কেন্দ্র আছে আপনি সবগুলো তো করেন নাই। কারণ 18 সালের ভোট আপনি বলতেছেন 18 সালের ভোট খারাপ ভোট, আপনি 24 সালের ভোট খারাপ ভোট, আপনি 14 সালের ভোট খারাপ ভোট। তাহলে এই খারাপ ভোটের সাথে যারা জড়িত তারা তো এখনো সিস্টেমের মধ্যে আছে, তারা আবার সেই ভোটের সেই আয়োজনের সেই দায়িত্বই পাবে। সুতরাং এই জায়গা থেকে যখন আমরা বলছি যে একটা ভালো ভোট আমরা আশা করছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই আশা করার কোনো কারণ নাই। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একে তো আমি যদি বলি যে খারাপ নির্বাচনের সাথে জড়িত যারা যেই সব প্রশাসনিক কর্মকর্তা তারা এখনও যেরকম বহাল আছে, আবার একটা 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা একটা রদবদল দেখেছি। যেই রদবদলের ফলে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস আমার কাছে মাঝে মাঝে মানে আমি যখন 2-1বার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা একটা বিএনপির পার্টি অফিস, এমনও মনে হয়েছে। সুতরাং এই যে রদবদল এবং 5 আগস্ট পরবর্তী সময় মানসিকভাবে একটা দলের আসলে মানে ক্ষমতায় চলে যাওয়ার যে ব্যাপারটি, এই ব্যাপারটিও কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে, নির্বাচনের কথা আসলেই তো এই কথাটা খুব সরাসরি সম্পৃক্ত যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নষ্ট করবে। সুতরাং এই যে ভোট আয়োজনের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রশাসনিক যে দুর্বলতাগুলো এখনো আছে সেই দুর্বলতাগুলোর দিকে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবার আসলে সেই জায়গাগুলোতে নজর দেওয়া দরকার। এবং নির্বাচন কমিশনের কথাও যদি বলি, নির্বাচন কমিশন নিজেই আসলে কতখানি সেই সক্ষমতা রাখে সেটা নিয়েও তো আমাদের প্রশ্ন আছে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এই বিভক্তিটা কেন? দেখেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি আমি যদি বলি একেবারে সংস্কার নিয়ে যদি কথা বলি, দেখেন ঐকমত্য কমিশন বলে তো একটি কমিশন বাংলাদেশে গঠিত হয়েছে এবং এই বাংলাদেশের এত বছরের এই মরচে পড়া যে সিস্টেম, সেই সিস্টেমের কিন্তু আমরা সবাই সংস্কার চেয়েছি। আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপির এখানে দায় অনেক বেশি, বিএনপি কিন্তু এই সব সংস্কারগুলোর কথা অনেক বছর ধরে বলছে। বিএনপির 31 দফা আছে না, তারা 31 দফা নিয়ে আন্দোলন করছিল না, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়কার বিএনপি এবং অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের বিএনপির সাথে আমি আসলে বিশাল একটা ফারাক দেখতে পাই। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির এই সংস্কার প্রস্তাবে যে অনীহা দেখেছি এবং আন্তরিকতার অভাব দেখেছি, এটি দেখে আমি খুব বিস্মিত হয়েছি। যখন আমরা আসলে এই ঐকমত্য কমিশনে এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হতে দেখেছি, তখন সৌভাগ্যক্রমে আমি সেখানে অনেকগুলোতে উপস্থিত ছিলাম এবং দেখেছি যে পুরো ফোরাম, আমি যদি বলি যে জামাত ইসলাম এবং ইসলামিস্ট আরও অন্যান্য দলগুলো, আমি এনসিপির কথাও যদি বলি এবং বাম গণতান্ত্রিক জোটের অনেক দল, এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, সবাই আসলে দেখা গেছে বিভিন্ন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে। শুধুমাত্র দেখা গেছে যে একটি দল এবং তার সমমনা কিছু দলের কারণে সেই সংস্কার প্রস্তাব বাতিল হয়ে যেতে দেখেছি। এবং
মেইনলি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বাংলাদেশের একটা প্রতিচ্ছবি কিন্তু আমি ওই ঐকমত্য কমিশনে দেখেছি। বাংলাদেশে যেরকম মানসিকভাবে একটা ক্ষমতায় চলে আসার একটা ব্যাপার ছিল একটি বড় দলের মধ্যে, ঐকমত্য কমিশনে খুবই অবাক করা বিষয়, সেখানে আমি সালাউদ্দিন ভাই, আমি খুবই সম্মান রেখে বলছি, সালাউদ্দিন ভাইয়ের যে অ্যাটিটিউড, এবং শুধুমাত্র দেখেন মানে ব্যাপারটা এমন, ওনার প্রত্যেকটা কথাতে এরকম যে সরকার তো চালাইতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে ক্ষমতায় চলে গেছি এবং আমার সরকার চালানোর ক্ষেত্রে যেটা আসলে আমাকে সাপোর্ট দিবে সেই সংস্কারে আমি রাজি আছি, বাকি সংস্কারে আমি রাজি নাই। কিন্তু এই সময়টা আসলে হওয়ার কথা ছিল কি, বাংলাদেশের সত্যিকারের যে গণতান্ত্রিক যাত্রা সেটা যদি অব্যাহত থাকে, সেখানে এনসিপির ক্ষমতায় যেতে হবে ব্যাপারটা তা না, বিএনপির ক্ষমতা যেতে হবে ব্যাপারটা তা না, জামাত ইসলামের ক্ষমতা যেতে হবে ব্যাপারটা তা না, যে কোনো মানুষকে যাতে গুম করে না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি মানে সেই মানুষটা কোথায় যে কথা বলবে বা তার অধিকারটা সংরক্ষণ করার জন্য আসলে এখানে কি আছে। এবং এই যে প্রতিনিধিত্ব, আমার কাছে মনে হয়েছে অনেক নিরাশার মধ্যে আমি একটা আশা দেখতে পেয়েছিলাম এই ঐকমত্য কমিশনে, যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি আইডিয়াল পার্লামেন্ট আমি দেখেছি। দেখেন, আমরা বলছি যে উচ্চকক্ষে পিয়ারের কথা, আমি যে আইডিয়াল পার্লামেন্ট দেখেছি, যে ডিবেট দেখেছি, সেটা তো বাংলাদেশের সংস্কৃতিতে কখনো হয়নি। এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সম্মানজনক রাজনীতিবিদ হিসেবে যে আমরা শুনেছি জেন্টেলম্যানস এগ্রিমেন্ট, এই জেন্টেলম্যানস এগ্রিমেন্টটা কিন্তু ওখানে দেখেছি। ওখানে কিন্তু সবাই প্রত্যেকের চিন্তা ভাবনা জানার সুযোগ হয়েছে, তারা আসলে কি চায় বাংলাদেশের জন্য, কোন সংস্কারটি হলে বাংলাদেশের মানুষ আসলে মানুষের যে সমস্যাগুলো, যে অধিকার রক্ষার যে রাজনীতিবিদদের করার কথা সেটা সংরক্ষিত হবে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখেছি। সুতরাং এই যে আইডিয়াল পার্লামেন্ট, আমরা বলছি উচ্চকক্ষে পিয়ার, বিএনপি এটাতে রাজি না। আমরা বলেছি দেখেন, নারী ক্ষমতায়ন নিয়ে অনেক প্রহসন আমরা বাংলাদেশে দেখেছি। নারী ক্ষমতায়নের নামে সংসদ একটা সার্কাস পার্টির আয়োজন করেছে, সংসদে গান হয়েছে, কবিতা হয়েছে, অভিনয় হয়েছে, নানান কিছু আমরা দেখেছি। সেখানে নারী নেতৃত্ব, যখন নারী ক্ষমতায়নের কথা আসে তখন বিএনপির নারাজি। কেন নারাজি? তারা এখনো চান সংরক্ষিত আসন, এবং সংরক্ষিত আসন তারা বাড়ানোর প্রস্তাব দেন। এটা তো আসলে আমরা এক্সপেক্ট করি নাই। আমরা বলেছি যে এই সংস্কারের পক্ষে আন্দোলন করা যতগুলো দল, এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বিভক্তি, এই বিভক্তি আসলে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশটাকে সামনে রেখে যে রাজনীতিটা করা দরকার, আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু সেদিকে যাওয়া উচিত। একটা মৌলিক বিতর্কের কথা বলছেন, জি, তো এটা কি মনিরা যেটা বললেন সেটার সাথে কি আপনি একমত? জি, আমি কিছু বলবো বিষয়ে। অবশ্যই বলেন। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে আমরা মানে এনসিপি অথবা জামাত বা অন্যান্য পার্টিগুলো যেটা মনে করতেছে যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মানে রাতারাতি আমরা খুব লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে যাব, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হতে হলে আমাদের একটা লম্বা জার্নি পার হতে হবে। সারা ওয়ার্ল্ডে যদি আপনি খোঁজ নেন, সব জায়গায় 300-400 বছরের ইতিহাস। তো আমরা মনে করি না যে আমরা মানে একটা নতুন একটা সংবিধান লিখলে বাংলাদেশ সব ঠিক হয়ে যাবে, নতুন আর একটা ইলেকশন হলেও সব ঠিক হয়ে যাবে, আমরা তাও মনে করি না। আর একটা জিনিস দেখুন, ওনারা বারবারই বলে যে হাসিনা সংবিধানকে ইউজ করে হাসিনা একটা ফেসিস্ট হয়েছে। আমি মনে করি না, হাসিনার সংবিধান মেনে তো কোনো কিছু করে নাই। সংবিধানে কি কোথাও লেখা আছে যে রাতে ভোট করতে হবে? সংবিধানে কোথাও বলা আছে যে একসাথে 153 আসন বিনা ভোটে জিতে আসতে হবে? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আমাদের সংবিধান লেখা আছে 2013-14-15 সালে একটা আইন যোগ করা হয়েছিল যে পুলিশি হেফাজতে কাউকে ফিজিক্যাল টর্চার না, মেন্টাল টর্চার করা যাবে না। তা হাসিনাকে সেটা মেনেছে। গুম করতে কি আপনার সংবিধান মানা লাগে? তো এখন এগুলো যারা বলে সেটা হচ্ছে ধরুন, আমি জানি না ওনারা কেন বলে এগুলা। আর এখনকার হচ্ছে ধরুন যে ডিবেটগুলো আসতেছে, আমরা ঐক্যমত কমিশনে কিন্তু 826টার মধ্যে 775টার মধ্যে একমত, আর 64টার মধ্যে সম্ভবত কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর পিআরটিআর আসলে দেখুন অনেক কিছুর মধ্যে ডিবেট থাকবে আমার, কিন্তু ডিবেট থাকলেও ওই যেটা আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের বিভক্তিরা কেন, এখন বিভক্তিরা কেন হচ্ছে, ধরুন কিছু পার্টি ওনারা তো বলছে যে বিএনপি ক্ষমতা চলে গেছে, মানসিকভাবে তারা দেশ চালাচ্ছে, অনেক কিছু বলতেছে। হ্যাঁ, এখন ইলেকশন হলে আমরা মনে করি যে বিএনপি ক্ষমতা আসবে, এখন আসলে যেটা তো চূড়ান্ত লাস্ট পর্যায়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে ধরুন জামাতি বা ইসলামিক দলগুলো তো তারা খেলাপতি রাষ্ট্র চায়, আমরা তো খেলাপতি রাষ্ট্র চাই না। এখন কিন্তু আমি তার চাওয়াটাকে সম্মান করি, ডেমোক্রেসির সাথে সাংঘর্ষিক। এখন সে যদি কখনো জিতে আসতে পারে, পিপল ম্যান্ডেট কখনো জিতে আসতে পারে, তার যদি সে রাইট থেকে সংবিধান চেঞ্জ করার জন্য বা ওভাবে রাষ্ট্র চিন্তা করার জন্য, তাহলে সেটা ওয়েলকাম। এখন আপনার ম্যানিফেস্টো আপনি দেন, আপনার এজেন্ডা আপনি দেন, সব এখানে মানে রাতারাতি সব সংস্কার করে ফেলবেন, করলেই বাংলাদেশ একেবারে ইউরোপ আমেরিকা হয়ে যাবে, এটা তো আমরা কোনো প্র্যাকটিক্যালি পসিবল না। আর একটা বিষয় আপনাকে বলি, ধরেন এই যে সংস্কারের বিষয়গুলো আমি মনে করি একটা বড় সুযোগ কেন, এবার কিন্তু ধরেন বিএনপি যদি ধরেন সাপোজ বিএনপি ক্ষমতা আসলো বা এনসিপি ক্ষমতা আসলো, আপনার 2/3 পাওয়ার দরকার নাই, কারণ এখানে কিন্তু আপনি কমিটেড যে আমরা গেলে এগুলো
আমরা এগুলো গেলে এগুলো সবাই বাস্তবায়ন করবো। এখন বিএনপির কিন্তু 2/3 ভোটও দরকার লাগতেছে না, কারণ হচ্ছে কি যারা এখানে একমত হয়েছে তারা যদি যেতে, তো বিএনপির 2/3 ভোট না থাকলেও তারা কিন্তু সংসদে পাশ করতে পারে, কারণ আপনি তো কমিটেড এখানে। আবার তারা এখানে কিন্তু আবার সে 90-91 এর তিন দলের রূপরেখার কথা বলে, জোট রাখার কথা বলে। তো সেখানে কিন্তু দেখুন, সেখানে কিন্তু এভাবে ঐক্যমত কমিশন গঠন করা হয় নাই, সেখানে কিন্তু কমিটমেন্টের জায়গাগুলো ছিল না। এবার কিন্তু আমরা কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখেছি, সেই সংস্কৃতি আমরা দেখেছি এবার কিন্তু আমরা ঐক্যমত কমিশন গঠন হলো, একটা বিশাল একটা প্রসেসের মধ্যে গেল, গণ অভ্যুত্থানের পরে রক্তাক্ত একটা সময়ের মধ্যে গেল। তা আমরা মনে করি ধরুন এখানে একটা শক্তি, কালকে ডক্টর ইউনূস সাহেব নিজেও বললেন যে উনি এতদিন পরে খুব বোল্ডলি স্ট্যান্ড নিয়েছেন যে ইলেকশন হতে হবে, ইলেকশন ছাড়া কোনো বিকল্প নাই, যারা ইলেকশনে বিকল্প ভাবে তারা একটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। তো এই মুহূর্তে কিন্তু দেখেন তিনি কিন্তু ঝুঁকির কথা বলতেছে, শেষ মুহূর্তে কিন্তু আমরা সেই ঝুঁকিটা কিন্তু এড়াতে পারতেছি না। আমরা তফসিল রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা কিন্তু এড়াতে পারিনি। ইভেন তফসিল হওয়ার পরও হয়তো আমরা আরও আশঙ্কা দেখব, দিন দিন কিন্তু অনেক রিউমার ছড়াচ্ছে, অনেক গুজব ছড়াচ্ছে, অনেক গুঞ্জনও আছে। তো আমরা যেটা মনে করি ধরুন একটা শক্তি চাচ্ছে যে ইলেকশনটা ব্যাঘাত ঘটুক, ইলেকশনটা না হোক, এই সরকার আরো একটু প্রলং থাকুক। আমি একটা আপনার উদাহরণ দিই, ধরুন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাষ্ট্রের পৃথিবীতে যে কোনো দেশের ইতিহাস হয়েছে, কোনো দেশের জার্নিটা কিন্তু স্মুথ ছিল না। ছোট করে আপনাকে 1 মিনিটের উদাহরণ দিয়ে আপনাকে বলি। ধরুন আরব স্প্রিং যখন হয়েছিল, 4টা দেশের উদাহরণ আমি আপনাকে বলি। একটা হচ্ছে ধরুন তিউনিশিয়া, ইয়েমেন, তারপর হচ্ছে আপনার সিরিয়া এবং হচ্ছে মিশর। আপনি দেখেন মিশরে কিন্তু পরবর্তী সময়ে যখন গণতান্ত্রিক ট্রান্সফরমেশনটা হয় নাই, তখন কিন্তু মিলিটারি শাসন ক্ষমতা নিচ্ছে। আপনি দেখেন সিরিয়াতে ভয়াবহ গৃহযুদ্ধ হচ্ছে, ইয়েমেনে ভয়াবহ প্রক্সি যুদ্ধ চলতেছে ইরান এবং সৌদি আরবের মধ্যে। তো সুতরাং আমাদের মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু উড়ে যায় নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি গত 2-3 দিনে যদি ফেসিবাদের মাথা নাড়াচাড়া আপনি দেখেন, ধানমন্ডির সাথে ককটেল বিস্ফোরণ করছে, গতকাল বনানীতে মিছিল করেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি ঘটনাটা ঘটালো। এখন সে জায়গা থেকে যদি আমরা আমাদের ঐক্যমতের মধ্যে যদি ফাটল থাকে, এবং আমরা যদি শেষ মুহূর্তে এই যে ঐক্যমত কমিশন, আমরা বিশাল একটা অর্জন। এখন আমাদের কিন্তু ধরেন গাছে কিন্তু ফল ধরেছে, এখন ফলটা আমরা পারার টাইমে, এখন এই টাইমে যদি ঝড়ে যদি ফলটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব কিন্তু বৃথা হয়ে যাবে। তা আমরা মনে করি ধরেন আমাদের কিন্তু বিপদটা কিন্তু কেটে যায়নি। সুতরাং আমরা মনে করি যে ইলেকশন প্রসেসের পর আমাদের কিন্তু আন্দোলন বিপ্লব কোনো কিছু থেমে থাকবে না। আমরা কিন্তু ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকি, কিন্তু কিছু কিছু দল ডেমোক্রেটিক প্রসেসের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতেছে, যেটা আমাদের রাষ্ট্রের জন্য খারাপ। সেটার ইঙ্গিতে ডক্টর ইউনূস সাহেব গতকাল দিয়েছেন। আশঙ্কা। বাংলাদেশে একটাই শব্দ সবচেয়ে বেশি পরিচিত, আশঙ্কা, সব কিছুতেই। আমরা এক হতে পারি না কেন? দেখেন, আশঙ্কা আমি একটু এই প্রসঙ্গেই বলি, সেটা হচ্ছে বিএনপির পিরোজপুরে তাদের দলীয় কাউন্সিল করতে গিয়ে যে অবস্থা, যে মারামারি হাতাহাতির যে অবস্থা দেখলাম আমরা, সেখানে এই আশঙ্কা কেন থাকবে না যে একটা জাতীয় নির্বাচনে তাহলে তাদের কি হবে? আমার তো মনে হয় যে জাতীয় নির্বাচন করতে গিয়ে বিএনপির অর্ধেক মানুষ নিজেরাই মেরে ফেলবে, এরকম একটা আশঙ্কা আছে। এবং দেখেন এই যে বিভক্তি তো আসলে আমাদের আশঙ্কা বাড়ায়, যেখানে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সব দলগুলি নিজেদের জায়গা থেকে ছাড় দিবে। ছাড় না দেওয়ার যে মানসিকতা, এটাই আসলে আমাদের আশঙ্কা বাড়ায়। যেমন জুলাই সনদ দেখেন, জুলাই সনদের আমরা বলছি, অন্যান্য সব দলই বলছে, যে বেশিরভাগ দল বলছে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দরকার। আমরা বলছি যে এই যে অনাস্থা বা আশঙ্কা, এখান থেকেই কিন্তু আমরা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। আমাদের রাজনৈতিক দলগুলো যদি সেরকম সভ্য হতো, তাহলে তো আমরা পরবর্তী সংসদে, নির্বাচিত সংসদে সেটা দেওয়ার মতো। এটা তো অনেকের কারণে জুলাই সনদ হচ্ছে না, বিলম্বিত হচ্ছে বারবার। জি, এটাই তো এবং জুলাই সনদের আপনি গতকালকে সালাউদ্দিন ভাইয়ের একটা প্রথম আলোতে একটা উনি সাক্ষাৎকার দিয়েছিলেন, ওখানে উনি বলছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, এটাতে ওনারা আসলে সিগনেচারই করতে চাচ্ছেন না, যে সেখানে যদি এরকম আইনি ভিত্তির কথা থাকে তাহলে এখন যদি পরিস্থিতি এরকম হয় যে অন্যান্য সকল দল যখন চাচ্ছে যে না, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এটি কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে হোক, বা আমরা যেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বলছি যে এই সংস্কারগুলো, সাংবিধানিক সংস্কারগুলো, সেগুলো সংস্কার করা দরকার, অথবা এলএফওর মাধ্যমে অন্তত এইটুকু একমত হওয়া জরুরি যে এই যে সংস্কারগুলো সেগুলো বাদ হয়ে যাবে না। দেখেন আশঙ্কার ব্যাপার কি, কেন এই সবাই আসলে এই প্রমিসটা চাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা বিএনপির ঊর্ধ্বতন হাইকমান্ডের মানুষজনকে বিভিন্ন সময় বলতে শুনছি, এইসব সংস্কার আমরা মানি না, আমরা ক্ষমতায় গেলে এগুলো একটা সংস্কারও করবো না। এই ধরনের কথাবার্তা কিন্তু আসলে এই ঐক্য বিনষ্টের মূল হোতা। এবং এই জায়গাগুলোতে আসলে যখন আসলে আমাদের শঙ্কা তৈরি হয়, যখন অন্যান্য রাজনৈতিক দল তারা আসলে ভাবে যে
এটা আসলেই বিএনপি আসলে কিন্তু কখনো আপনারা এটা সম্ভব না বাস্তবায়ন। নির্বাচন আরো বিলম্বিত করতে চাচ্ছেন কেন? খুবই মজার কথা, এইটা হচ্ছে বিএনপির একটা সেলফ মেড ন্যারেটিভ। আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের কথা হলো যে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেন, আপনারা প্রমিস করেন, আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক হোক বা যে কোনো পদ্ধতি নিয়ে কথা হতে পারে, আপনারা হচ্ছে এইটা প্রমিস করেন যে এই সংস্কার প্রস্তাবগুলো অবশ্যই বাস্তবায়িত হবে, সেটা যেই সরকারে যাক। সেখানে আমরা বলছি আপনারা অক্টোবরে দেন নির্বাচন, আপনারা অক্টোবরে দেন, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে? আমাদের কোনো অসুবিধা নাই। নির্বাচনের ডেট নিয়ে প্রথম থেকে ডক্টর ইউনূস যখন থেকে বলছেন, আপনি কোথাও পাবেন না যে এনসিপির পক্ষ থেকে কেউ একজন বলেছে আমাদের ডেট নিয়ে কোনো অসুবিধা আছে। আমাদের ডেট নিয়ে কোনো অসুবিধা নাই। তবে এই যে পরিবর্তনের, এই যে সংস্কারের যে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই ঐতিহাসিক সুযোগ আমরা হারাতে দিব না। এবং এইটা অবশ্যই গণপরিষদের মাধ্যমে হচ্ছে যেই সাংবিধানিক পরিবর্তনগুলো সেগুলো অবশ্যই করতে হবে এবং সকল রাজনৈতিক দলের এই ঐকমত্যে আসতে হবে যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন। এবং দেখেন এখন তো আপনারা প্রফেসর ইউনূস সাহেব যে স্ট্যান্ড নিয়েছেন তার বিরুদ্ধে কথা বলছেন। প্রফেসর ইউনূসের মানে স্ট্যান্ডের বিরুদ্ধে কথা হচ্ছে না। দেখেন এখানে আমি যদি বলি যে এই সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে, কথাটা তো এভাবেও বলা যায়। আপনাদের দুজন প্রতিনিধি এখনো আছেন? আমাদের দুজন প্রতিনিধি বলতে তারা তো আসলে সরকারের এখন পার্ট, এবং তারা তো আসলে এনসিপির কোনো দলীয় পজিশনে নাই, অথবা তারা এনসিপিতে আদৌ তারা মানে সরকার থেকে সরে গেলে এনসিপিতে আসবে কিনা নাকি বিএনপিতে যোগ দিবে সেটাও তো আমরা জানি না। সুতরাং এই জায়গা তো আসলে কিছু বলার নেই। এটা যে জিনিসটা হচ্ছে যে এনসিপি, জামাতে ইসলামী এন্ড বিএনপির মধ্যে যে বিভিন্ন বিষয়ে যে ঐকমত্য হয়নি, এটা নিয়ে বিরোধ, এই বিরোধ থেকে শেষ পর্যন্ত কি হবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। বিরোধ থেকে আসলে এখন আমাদের বটম লাইন হচ্ছে কি, সবাই আসলে ইলেকশনমুখী। ইলেকশন যেহেতু রোডম্যাপ ঘোষণা হয়েছে গতকাল, ডক্টর ইউনূস সাহেব বলছে যে ইলেকশন ছাড়া কোনো বিকল্প নাই। ইভেন শুধু তাই না, ওনার অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা, যেটাকে ডক্টর আসিফ নজরুল ছায়া সরকার বলেছিলেন, তারাও কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম যে ইলেকশন বিরোধী ছিল, তারা এখন ইলেকশনমুখী। যে কারণে আপনি দেখেন এনসিপি কিন্তু এখন একটু ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেলেন, এবং তাদের এক নেত্রী বলছেন যে ইউনূস নাকি নপুংসক, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। এবং আমরা ধারণা করি আগামীতে প্রফেসর ইউনূসকে হটানোর জন্য আন্দোলন হতে পারে। এবং এই আন্দোলন তো বিএনপি প্রথমে শুরু করেছিল যখন নির্বাচনের ডেট পায় বিএনপি একবার বলে নাই যে আমরা ডক্টর ইউনূস পদে চাই, আন্দোলনে যাওয়ার কথা বলছিল। আপনি একটু রিভিউ করে দেখেন। আন্দোলন বলছে যে আমরা আন্দোলনে যাব, কিন্তু একবার বলে নাই যে আমরা ডক্টর ইউনূসকে আমরা অন করে না, ডিজন করে। এটা বলে না। ব্যাপার বিএনপির আন্দোলন শুধু নির্বাচনমুখী, এটাই সবচেয়ে হতাশাজনক। একবার কিন্তু বিএনপি ডিজন করে না, আমরা কখনো ডক্টর ইউনূসকে ডিজন করি না। ডক্টর ইউনূসকে না, আপনি রিভিউ করেন আপনি একটু রিভিউ করেন। আমরা ডিজন করেন একবার, আমিও করিনি কখনো। আমি সবসময় আমি হচ্ছে ক্রিটিক করালো, আপনাদের বিএনপি করেছিল। তো এখন হচ্ছে কি, ধরুন আপনার যেটা হবে সামনে, দেখুন নতুন একটা ইস্যু কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে, জাতীয় পার্টির ইস্যু। তো আমি ঘটনাচক্রে গত 2-3 দিন টকশোতে আমি অনেকের সাথে আলাপ করলাম, বিশেষ করে এনসিপি, জামাত এবং গণঅধিকার পরিষদের অনেক নেতার সাথে আমার পার্সোনাল আলাপ হলো। তো ওনাদের যুক্তিটা এরকম যে যদি জাতীয় পার্টিকে ইলেকশন করার সুযোগ দেওয়া হয় তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যাবে। তো আমি ওনাকে প্রশ্ন করলাম, জাতীয় পার্টি বিরোধী দল হবে না বিএনপি বিরোধী দল হবে, এটা তো আপনি জনগণকে ডিসাইড করতে হবে, আপনি ডিসাইড করতে পারেন না। আমি যদি কাগজ কলমে ডিসাইড করে ফেলি তাহলে মানুষের অধিকারটা কোথায় এস্টাবলিশমেন্ট হলো। তারপর তাদের অন্য সেকেন্ড যুক্তি হচ্ছে, যদি জাতীয় পার্টি ইলেকশনে আসে তাহলে জামাত বিরোধী দল হতে পারবে না এবং আমাদেরকে বিএনপি কোনো সাইড দিবে না। তাই আপনারা কি চান? ওনাদের বক্তব্য হচ্ছে কি, ওনারা বিএনপি ওদেরকে জিতে আনতে হবে। তাই বলছি প্রি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন তো কখনো সাস্টেনেবল করবে না, এটা দেশও গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এই ধরনের রিস্কে কে যাবে? বিএনপি যদি দেশ চালাতে করে তো মানে অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন তো হবে না। তো এখন সেই রিস্কে কারা যাবে? তো এখন ব্যাপারটা হচ্ছে, হাতের সময় আমি 10 সেকেন্ড শেষ করি। তখন এখনকার যদি সেটা হয়, সামনে যদি আমাদের মধ্যে অনৈক্য হয়, তাহলে ইলেকশনটা খুব বিলম্বিত হবে। আর ইলেকশন যদি বিলম্বিত হয়, এই সরকার যদি কমিটেড এবং এই সরকার যদি দায়িত্বপ্রাপ্ত, সুতরাং ফেব্রুয়ারির পরে তার কিন্তু এক্সটেন্ড করার সুযোগ নাই। সুতরাং এখানে কিন্তু অন্য কোনো চক্র, অন্য কোনো অপশক্তি কিন্তু সুযোগ নিয়ে ফেলতে পারে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক ধন্যবাদ রাকিব আল হাসান। মনিরা, আপনাকেও অনেক ধন্যবাদ। হাতের সময় নেই, না হলে হয়তো এই আরও আলোচনা করা যেতে পারতো। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।